বোতাম। এই যে সুন্দরীরা এক টান দিয়ে ড্রামা এন্ড করে ফেলো কেন? টানাটানি না করে পুরো ভিডিওটা দেখো। আর হ্যাঁ সুন্দরীরা, এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, সো বিনোদনকে বিনোদন হিসেবে নিবে। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার বকবক শোনার জন্য। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একটা স্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছে। আর স্কুলের পাশে দাঁড়িয়ে আছে কিছু বখাটে ছেলে, যাদের উদ্দেশ্য আন্দোলন করে মেয়েগুলো বের হলেই তাদের থেকে দুজনকে নিয়ে পালাবে। আরে বাস, ওয়াও! এই যে মামুনি, বলো তো এখানে ঠিক কি হয়েছে? তোমরা সবাই মিলে এখানে জড়ো হয়েছো কেন? ওয়াও, কি ফ্যান্টাস্টিক একটা ব্যাপার! প্রিন্সিপালের কি সমস্যা আমাদেরকে বলো। প্রিন্সিপালের চরিত্রের মধ্যে সমস্যা আছে। আমরা এই প্রিন্সিপালকে স্কুলে চাই না। উনি সবার সাথে এমন নোংরামি করে। নতুন কোনো মহিলা শিক্ষিকা নিয়োগ দেওয়া হোক। আরে বাস, ওয়াও, কি ফ্যান্টাস্টিক একটা ব্যাপার! এখানে তো দেখছি 101 বার বিয়ের কাহিনী। এই যে মামুনিরা, তোমরা যদি একটু ঘটনাটা খুলে বলতে তাহলে আমাদের জন্য খবরটা প্রচার করতে খুব সুবিধা হতো। ওয়াও, কি ফ্যান্টাস্টিক একটা ব্যাপার হবে। আপনার খোলা খবর লাগবে তাই তো? ঠিক আছে, আমরা খুলেই বলছি। এই তোরা সবাই এসে আঙ্কেলের পোশাক খুলে দে। সব মেয়েরা এসে ওই লোকটার ইজ্জত বাঁচানোর মতো কাপড় রেখে বাকিগুলো খুলে ফেলে। আরে বাস, ওয়াও, কি ফ্যান্টাস্টিক একটা ব্যাপার! এই বিচ্ছু মেয়েদের দলেরা, তোরা এত সাংঘাতিক কেন? তোদের ঘরে কি বাপ ভাই নেই? তোদেরকে কিন্তু 101 বার বিয়ে করে ফেলবো। বাপ ভাই সবই আছে, কিন্তু আপনার মতো ভণ্ড সাংবাদিক নেই, যারা কিনা নিজেদের চ্যানেল আর পেজের রিচ বাড়ানোর জন্য নিজেদেরকে সাংবাদিক পরিচয় দেয়। বাকি কাপড়টা খোলার আগে ইজ্জত বাঁচিয়ে চলে যান, না হলে প্রিন্সিপালের পদত্যাগ করানোর আগে আপনার ইজ্জতের পদত্যাগ হয়ে যাবে। ভণ্ড সাংবাদিক নিজের ইজ্জত বাঁচিয়ে চলে যায়। আন্দোলনের শেষের দিকে মেয়েরা বের হবে, তখনই স্কুলের পাশে দাঁড়িয়ে থাকা বখাটে ছেলেগুলোর থেকে দুইজন স্কুলের সামনে চলে আসে। হন বন্ধু, মায়াগুলা যে মুহূর্তে বাইর হইব ওই মুহূর্তেই দেরি না কইরা তোর আর আমার ডারে লইয়া এমন দৌড় দিমু, একেবারে গন্তব্যের মধ্যে গিয়া ছাড়মু। এই বেটা, তুই কি একাই দুইটা নিয়ে পালাবি নাকি? আমার মা একেবারে ঠিক কথা কয়, তুই বেটা বেশি বুঝোস। তোর মা আমাকে নিয়ে এসব কথা বলে? শুধু এই কথা না, আরো অনেক কথা কয়। কথাটা শুনে তার ইগোতে লাগছে না? যা বাইক গিয়া নাকের মধ্যে তেল দিয়া ঘুমা। তুই মেয়েদের মতো এত হিংসুটে হয়েছিস কবে থেকে? যখন থেকে তুই আমার বন্ধু হইছস তখন থেকেই। দেখ বন্ধু, হ দেহা, আমিও দেখি কত বড় হইছে। চুপ থাক শালা, লুচ্চামি কম কর, না হলে মামলা খাবি অকালে। তোরা দুজন মেয়ে মানুষের মতো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া কর, আর ওইদিকে ফুলটুসিগুলো বাড়িতে চলে যা। তখন আমও পাবি না, শালাও পাবি না। আরে শালা বান্টু, চুপ থাক, তোর গলার আওয়াজেই তো সবাই বুঝে যাবে। সত্যি কথা শুনলে সবার পেছন জ্বলে। মেয়েরা স্কুল থেকে বের হতে না হতেই জঙ্কুক আর সুগা জিমিনার থেকে নিয়ে দৌড় মারে। আরে ভাই কা ঠাপ নে, কথা নাই বার্তা নাই লয়ে দৌড় মারছেন কেন? কথা কইছ না নিবি, তাহলে বিয়ার আগেই মা হইয়া যাবি। দৌড় দে। শয়তান ছেলে, ছেড়ে দে আমায়, না হলে মারার আগেই মরে যাবি। তোমার শরীরে কি শক্তি নেই? জোরে দৌড় দাও। আমরা চোরের মতো পালাচ্ছি কেন? আর আপনি কি? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি তোমাকে ভালোবাসি। এটা কেমন ভালোবাসা যে দৌড়ানো লাগবে? কষ্ট হচ্ছে বেশি? কোলে নিব? নেন না, সমস্যা নাই তো। ঢং দেখলে বাঁচি না, জোরে দৌড়াও। বেশি দৌড়ালে আমার হিসু পেয়ে যায়। এই থামো, তোমাকে আর দৌড়াতে হবে না, মুতুনি কোথাকার। আপনি মুতুনি, আপনার বউ মুতুনি। সেটাই তো দেখছি। তুমি কি বিছানায় মুতু করো নাকি? হ্যাঁ করি তো। আবার বড় মুখ করে বলে হ্যাঁ করি তো, স্টুপিড একটা। এখন আমাকে চলে যেতে দিন, অনেক কাজ পড়ে আছে, আমাকে ছাড়া ওরা সামলাতে পারবে না। আর তোমাকে ছাড়া আমি নিজেকে সামলাতে পারবো না। আমি কিভাবে আপনাকে সামলাতে পারি বলুন? চুপচাপ আমার সাথে চলো, তোমাকে যেখানে নিয়ে যাচ্ছি সেখানে গিয়ে কোনো কথা বলবে না, যা বলার আমি বলবো। আমার মুখে কি ঠাডা পড়েছে নাকি যে আমি কিছু বলতে পারবো না? ঠাডা তোর মাথায় পড়বে, শালি কোথাকার। তুই শালা বদমাশ কোথাকার। তবে রে শালি, দাঁড়া। এই বেদ্যপ ছেলে, মেয়েটাকে ওর গায়ে হাত তুলছো কেন? নামাও হাত। জানি না তো কে এটা, সেই কখন থেকে বকবক করে যাচ্ছে। ভাইয়া আমি বলছি শুনুন। এই মেয়ে, তোমার কি আক্কেল জ্ঞান বলতে কিছু নেই? আমাকে কোন দিক দিয়ে তোমার ভাই মনে হয়? আম্মু বলেছে আমার বাবা, চাচা, মামা ইত্যাদি ওনারা ছাড়া বাকি সবাই আমার ভাই লাগে। আমি জঙ্কুকের বাবা হই। কে জঙ্গল? জঙ্গল না, জঙ্কুক বলছে। ওই হলো একটা, কি জিনিস এটা? কোনো ভয়ঙ্কর প্রাণী নাকি? এই মেয়ে, তুমি পাগল নাকি? আমি কেন ভয়ঙ্কর প্রাণীর বাবা হতে যাব? এত কথা না পেঁচিয়ে বলে ফেললেই তো পারেন, কে এই জঙ্গলটা? উনি আমার কথা বলছে তোমাকে, আমি জঙ্কুক। আহা, বেড়াইরি কয় কি, দেড় বুড়ি তিতানির আড়াই বুড়ি নাম। শালি, আমি কিন্তু এখানেই আছি বেদ্যপ ছেলে, সত্যি করে বলো, রাস্তায় মেয়েটাকে নিয়ে কি করছো? আমার বাড়িতে খাবারের অভাব পড়েছে, তাই ওকে রাস্তায় নাচ করিয়ে টাকা কামাচ্ছি। আমার সাথে তেরামি করলে তো ঠিক আছে, জরুরি কাজটা শেষ করে বাড়িতে এসে তোমার হিসাবটা মিটাবো। আরে মেয়েটাকে জঙ্কুকের বান্ধবী মনে করে তেমন কিছু না বলে নিজের কাজে চলে যায়।
এই ভন্ড দাঁড়া, সত্যি করে বল তুই কি চুরি করে পালাচ্ছিস? ওই নিব্বির করে নিব্বি, তোর 14 গোষ্ঠী কি মূর্খ আছিল নাকি? হ্যাঁ, তুই তুকারি করতাছস যে? তুই মূর্খ শয়তান রাক্ষস বিলাই, আমার হাত ছাড়, বাড়ি যাব। তোরে তো বাইক নেওয়ার লাগি রাস্তায় দাঁড়ায় আছিলাম। আয়। আয় মানে কি? শয়তান বিলাই, কোথায় নিয়ে যাবি তুই আমাকে? হরির ভাই, চুপচাপ আমার লগে লগে আয়। কেউ কিছু জিগাইলে কবি আমি তোর না, তুই আমার। এই চুপ থাক। কি আমি তোর, তুই আমার বলছিস? এক চটকনা দিয়ে দাঁত ফেলে দিব বেয়াদব। ওই নিব্বি, আমার পুরা কথাটা তো শেষ করতে দিবি নাকি? এই কি বাবু, তুমি রাস্তার গরিব ফকিরদের হাত ধরে রেখেছো কেন? এই যে বুড়ি আন্টি, আমি রাস্তার গরিব ফকির না, আমরাও বড় লোক। অদ্ভুত ব্যাপার বাবু, তুমি কিছু বলছো না কেন মেয়েটাকে? আম্মু, ওরে আমি পছন্দ করি। তুমি কয়েকটা টেহা দিলে বিয়াটা করে লাইতাম আর কি। কি বললি তুই রাক্ষস শয়তান বিলাই? ঠাস! কত বড় সাহস, আমার সামনে তুমি আমার বাবুকে রাক্ষস বিলাই বলো? খন্নাস মহিলা, আমি কি আপনার বাড়ির কাজের মেয়ে নাকি? এত জোরে কেউ থাপ্পড় মারে? এটা আপনার হাত না ইট? বাবা গো বাবা, আমার গালটা একদম চ্যাপ্টা করে ফেললো। একদম চুপ থাকো মেয়ে, না হলে আরেকটা ঠাস খাবে। আম্মু, ওরে কিছু করো না, কলজার মধ্যে লাগে আমার। শোনো বাবু, আমি পাড়ার ভাবিদের খাবারটা দিতে যাচ্ছি, তুমি ওকে বাসায় নিয়ে ঘরে বন্দি করে রাখো। আচ্ছা আম্মু, তাড়াতাড়ি আইবা। এই মাইনার মা, আইও আমার লগে। আমি মরে গেলেও আর একটা পা সামনে যাব না। কিন্তু আমি যামু বলে সুগা জিমিনকে কোলে করে নিয়ে হাঁটা শুরু করে। মানুষের ছেলে বড় হলে কাজ করে, বিয়ে করে, মাকে কত সাহায্য করে, আর আমার ঘরে হইছে একটা খাম্বা, সারাদিন এখানে সেখানে মেয়েদের দেখার জন্য দাঁড়িয়ে থাকে। পুরা কপাল আমার, না জানি কবে কোন মেয়েকে বিয়ে ছাড়াই ঘরে তুলে বসে। বাপ চাচা রক্ত বইছে শরীরে, উল্টাপাল্টা কাজ না করে কি আর থাকবে? কি হয়েছে বড় আম্মু, বক বক করছো কার সাথে? তুই আর আসার সময় পেলি না পোড়া কপালি? কেন, কি হয়েছে? জাঙ্কুক ভাই আবার কোনো ঝামেলা করেছে নাকি? সেটা করলেও তো মনটাকে একটু শান্তি দিতে পারতাম। জাঙ্কুক ভাইয়ের ঝামেলা করলে তোমার শান্তি লাগে? লাগবে না। ঝামেলা করে মায়ের খেয়ে বাসায় বসে থাকলে তখন ওকে নিয়ে আর এত দুশ্চিন্তা করতে হয় না। এখন থেকে তোমাকে আর কোনো দুশ্চিন্তা করতে হবে না আম্মু। তুই সারাদিন কই ছিলি? বউ আনতে গিয়েছিলাম। পেলি না তাই তো? পাবো না কেন, এই দেখো কাকে নিয়ে এসেছি। জাঙ্কুক থেকে নিজের পেছন থেকে সামনে এনে বলে, মেয়েটা সুন্দর না? মেয়েটা তো সুন্দর, কিন্তু আমার বান্দর ছেলে কোথায় পেলো এই সুন্দরীকে? আম্মু, পরের মেয়ের সামনে অপমান করবে না, আমার মান সম্মান বলতে কিছু একটা আছে। আপনার মান সম্মান আছে জঙ্গল ভাই? এই মেয়ে, নামটা যেহেতু বলতেই পারো না, তাহলে বলতে যাও কেন? মেয়েটাকে বাড়িতে দিয়ে আয় জঙ্কুক। কালকে দিয়ে আসবো, এখন খাবার দাও। আমি খাবো না। তোমাকে দিতে বলিনি, আমার কথা বলছি। আইলিসা, খেতে দে। ও নো গায়ক খেত, আমি হাতে মেহেদি দিয়েছি, তোকে খেতে দিতে পারবো না। এত রূপচর্চা করিস বলে আজও তোর বিয়ে হলো না। আদৌ হবে কিনা কে জানে। আমি হলাম কোটিপতি যেই হোপের মেয়ে, বিয়ে আপনা আপনি আমার কাছে চলে আসবে। আচ্ছা, সেটা পরে দেখা যাবে, এখন খেতে দে। যাকে সাথে করে নিয়ে এসেছে তাকে বলো খাবার বেড়ে দিতে, আমি পারবো না, হানি হয় আর তুমি। এই মেয়ে দাঁড়াও, আমিও যাব তোমার সাথে। কামলা শালি একটা, কোনো কাজ যদি ওকে দিয়ে করাতে পারতাম। আর একটা ডট ডটের মতো ওর পেছন পেছন চলে যাচ্ছে। এই মেয়েটা কে জঙ্কুক? বাড়ি কোথায়? ও তোর সাথে কি করছে? বিয়ে করবো মা, বিয়ে, এর জন্য তুলে এনেছি। এখন খেতে দাও তো। জাউরা করে জাউরা লুচ্চার বাতি যা, আকাম করে এসে বলছিস খাবার দিতে? তোর খাওয়া বের করছি আমি, দাঁড়া। ওই বুড়ির ঘরে বুড়ি আলিক কি, তুই দাঁড়া। সব সময় এত বেডিগিরি করিস কেন? এটা কি তোর বাপের বাড়ি? এই জঙ্কুক, মেয়েটা থেকে ওর বাপের নাম্বার নিয়ে ওর বাবাকে আসতে বল, ওকে নিয়ে যাওয়ার জন্য। এই বুড়ি, ফোনে কি তোর বাপের থেকে টাকা এনে রিচার্জ করে রাখছস যে যাকে তাকে কল দিতে বলিস? তোমার জাউরামি বের করতে আমার বেশি সময় লাগবে না, যে হোক নিজের কাজে মনোযোগ দাও। তুই আমার কি জাউরামি বের করবি? তোকেই আমি ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিব। কইরে দামড়া বুইরা, দেখে যা তোর জাউরা ভাই আবার আমার সাথে জাউরামি শুরু করছে। বাবা বাড়িতে নেই মা, আসার সময় দেখা হয়েছিল, কোথায় যেন যাচ্ছে। তুই আর কথা বলিস না, তোর জন্য 2 টাকার যে হোকটা আমাকে সারাদিন রাত জ্বালায় মারে। এই 80 বছরের বুড়ি, যা বলার আমাকে বল, আমার ছেলেকে কিছু বলবি না, তাহলে গাড়ি ভাড়ার টাকা না দিয়ে তোর বাপের বাড়িতে লাথি মেরে পাঠিয়ে দিব। ছেলেটাকে পেটে কে ধরেছে, আমি না তুমি? ওই দেখো বুড়ি এগুলো কি বলে, বয়স বাড়ার কারণে মাথাটা পুরোই গেছে। আমি হলাম পুরুষ মানুষ, আমি কেন তোর ছেলেকে পেটে ধরতে যাব? তাহলে মায়ের থেকে বেশি দরদ তুই দেখাস কেন? আর ও তোর ভাতিজা হয়, নিজের ছেলেবেলা কি বোঝাতে চাস? আমার চরিত্রের সমস্যা আছে? আরে জিন ডার্লিং, আজকাল কেমন জানি ব্যবহার করো তুমি আমার সাথে। যাই হোক, অফিসে গেলাম, দেরি হয়ে যাচ্ছে। যাই রে ভাতিজা, আস্তে আস্তে খা, গলায় আটকে যাবে। উরি মারি, কি ব্যাপার? আমার মাইয়া কো কোন লুকিয়ে রাখছেন আপনি? রাহে তাড়াতাড়ি বাইর করেন। কে আপনি? তুই এই যে শয়তান ছেলেটা না, যে আমার মাইয়ারে চুরি করে লইয়া আইছাস? আজ এরা ফালতু কথা বলবেন না, আমি আপনার মেয়েকে চিনি না। গাছের মধ্যে ফুল দেখা ভালো লাগছিল, যেই ধরতে গেছিস ফইরা গেছে গা, এর লেগে এখন চিনস না। মাথা কি আদৌ সাথে আছে নাকি বাড়িতে রেখে এসেছেন?
বদমাশ ফুলা, আমার মাইয়া কোনো ককইতাছে, নাইলে কিন্তু খারাপ অবস্থা হয়ে যাইব কা কইলাম। পারলে চুল ছিঁড়েন গিয়ে, এখন আমার বাড়ি থেকে বের হন। এই নাও বেদ্যপ ছেলে, ঠাস। একে তো করেছে চুরি, তার উপর আবার সিনা চুরি। ওনার মেয়ে কোথায় বলো? আমার বেডরুমে, ওনাকে বলুন নিয়ে আসতে। ছি, বেদ্যপ ছেলে, তুমি এই কাজটা কিভাবে করতে পারলে? আমাদের কথা একটুও ভাবলে না? না ভাবিনি, আর ভাববো কেন? ওনার মেয়েকে নিয়ে যেতে বলুন। ইসরাই মেসা, ঠাস। তোর কি মনে হয় আমি কলঙ্কিত মাইয়া গড়ে তুলবো? হ্যাঁ, না তুললে নাই, রাস্তায় ফেলে দিয়ে আসবো। যত বড় মুখ না তত বড় কথা। এই লো, ঠাস। মেয়েদেরকে অসম্মান করে কথা বলিস ভাতিজা, লক্ষণ তো ভালো না। এই নে, আমিও দিলাম একটা ঠাস। হ্যাঁ মারো, আরো মারো, দরকার পড়লে লোক ভাড়া করে এনে মারো। থাপ্পড় মারতে মারতে গিনেস বুক ওয়ার্ল্ডে রেকর্ড করে ফেলো। আমার মাইয়া কোনো জঙ্কুক, চুপচাপ কয়ে লাও। একবার বললামই তো, আমার বেডরুমে গিয়ে দেখুন, পেয়ে যাবেন। বেদ্যপ ছেলে, তোকে তো আমি। কি করছেন? ছেলেটাকে আর মারবেন না প্লিজ। কেন এমন করছিস বাবা? বল না, মেয়েটা কোথায়? মা, তুমিও শুরু করলে? একটু আগে দেখলে না কোথায় ছিল মেয়েটা? লিসা, মেয়েটাকে নিয়ে নিচে আয় তো মা। লিসা থেকে সাথে নিয়ে নিচে আসে। ইয়নজিন মেয়েকে দেখতে পেয়ে জঙ্কুকের গালে আরেকটা থাপ্পড় মারে। মারেন, আরো মারেন, যত মন চায় মারেন। আমার গালটাকে তো মারার জন্যই বানানো হয়েছে। এই সারা চুপ থাক, নাইলে আরেকটা ফটকনা খাবি। ও মুগো, আর আগে আসলি না কেন? এই ছেলেটা আমাকে আল্লাহর গজব পড়বে তোর উপর, আমার নামে মিথ্যা কথা বললে। আমি এতটান জানি না। এই যে এলাকাবাসীরা দাঁড়ায় রয়েছে, তুমি চুপচাপ। হ্যাঁ, তোমরা কয় এখন কি করা যায়? আপনার মেয়ে নিয়ে চলে যান। যদি বিয়ে দিতে সমস্যা হয় তাহলে আমরা দেখব। মুখ সামলায় কথা কোন মিয়া। আজকে যদি আমার মাইয়ার জায়গায় আপনার মাইয়া থাকতো, তাইলে কি এই কথাটা মানতে পারতেন? জানি মানতে পারলে নইলে না, কারণ সম্মানটা সবার লাগি গুরুত্বপূর্ণ, হোক সেটা ছোট লোক বা বড় লোক। তো আপনারা কি চাইছেন? ওনাদের কিছু যাওয়ার দরকার নেই, মেয়েটার হাতে কিছু টাকা দিয়ে দাও, চলে যাবে। উরি মারি, এই বুড়ি বেশি কথা কবি না। যে চুলটি মাথার মধ্যে আছে সবই টাইনা ছিড়ালাম। এই মহিলা, জিভের মধ্যে লাগাম দেন, না হলে আপনার মেয়েকে তো বিয়ে করবোই, সাথে আপনার মাকেও করব। আল্লাহ রে আল্লাহ, ইসারা এদি কি কয়, বদমাশ একটা। আমার মারে কি লেগে বিয়ে করতি তুই? হ্যাঁ, আমার মাইয়ার কর, তাইলেই তোর বেড়াগিরির ফুমান পাইয়া যামু। এই ছেলে, তোমার সমস্যা কি? কেন আমার পিছনে লেগেছো তুমি? তোমাকে ভালোবাসি, কয়বার বলবো? শর্ট টাইম মেমরি লসের রোগ আছে নাকি? আমাকে ভালোবাসলে এভাবে বদনাম করতে পারতে না। ভন্ডামি বাদ দিয়ে আসল কথা বলো। শালি, তুই ভণ্ড। আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি, আর এটা তুমি কি বললে? এই নাও ঠাস। জঙ্কুক এবারে থাপ্পড়টা খেয়ে টেকে টেনে নিজের রুমে নিয়ে আসে। এই ছাড়ো আমার হাত। তোর জন্য কতগুলো থাপ্পড় খেয়েছি, আমি তোকে এমনি এমনি ছেড়ে দিব না। তো কি করবি বদমাশ ছেলে? বদমাশি করব। কি বললি? এই নে ঠাস। এইবারে থাপ্পড়টা জঙ্কুক নিজের গালে পড়তে দেয়নি। তের হাত ধরে ঘুরিয়ে পেছনে নিয়ে বলে, দিব নরম হাতটা ভেঙে? হ্যাঁ দে দে, ভেঙে দে। আমার কোনো সমস্যা নেই তো। পরে যখন মানুষ বলবে জাঙ্কুকের বউ প্রতিবন্ধী, তখন তো আর আমার মান সম্মান যাবে না। তোকে আমি বিয়েই করব না। এখানে না আনলে হয়তো সুযোগটা পেতে, কিন্তু এখন আর পারবে না। একটা রুমের মধ্যে বিয়ে ছাড়া কোনো ছেলে মেয়ে কয়েক মিনিট থাকলেই হলো। বিয়ে তাদের জন্য বাধ্যতামূলক হয়ে যায়। শোন, তোরা যা মন চায় তাই কর। যদি আমার একটা চুলও ছিঁড়তে পারিস, তাহলে আমি তোকেই বিয়ে করব। থেকে সাধারণভাবে নিয়ে ভুল করে ফেলেছো যুবক। এর পরিণাম তোমার চুল দিয়েই হবে। পায় এরপর তে ওর বাবা মাকে নিয়ে চলে যায়। আর এদিকে জঙ্কুকের বাবা মা, চাচু সবাই ইচ্ছে মতো জঙ্কুককে ঝাড়তে থাকে। অন্যদিকে সুগা জিমিনের মাথায় নকলগুলি ধরে জোর করে বিয়ে করে বাসায় আসে। ভাইয়া, তুমি সারাদিন কোথায় ছিলে? আমি আর খালা মিলে তোমার পছন্দের খাবার বানিয়েছি। ফ্রেশ হয়ে আসো। এই নিব্বি করে নিব্বি, তোর কি বাড়িঘর নাই? আছে তো। তাহলে গরিবের মতো অঙ্গবাদ পরে থাও স্কিল লেগিয়া? হ্যাঁ, তোমার বউ হওয়ার জন্য। আশায় থায় কাউয়া, পাকলে খাইব দেওয়া। তুই আপাতত নিজের বাড়ি যা, আমার দেহার লেগে মানুষ হয়ে পড়ছে। আমি বিশ্বাস করি না। তুমি মজা করছো আমার সাথে, তাই না? বাপ্পারাদের মতো ডায়লগ দিয়ে লাভ নাই। তোর বয়স কি আমার সমান যে তোর লাগে মজা করমু? তুই আমার খালাতো বোন, মানে আমার নিজের মায়ের পেটের বোন। অহন সামনেতে সর, খিদা পাইছে অনেক। তুমি বিয়ে করে ফেলেছো? না, হাঙ্গা বুঝস? হাঙ্গা হাঙ্গা করছি। তুই যেমন পাগল, তোর পরিবারটাও পাগল। কি কইলি তুই? এই নে ঠাস। কেটে গেছে অনেক দিন। এর মাঝে তের সাথে জঙ্কুকের কোনো দেখা বা কথা কিছুই হয়নি। হঠাৎ একদিন সুগার সাথে আড্ডা দিচ্ছিল জঙ্কুক। আমার বউডারা বেশি তেরামি করে, চিন্তা করতেছি কয়টা লেদা পেদা বাচ্চা ওরা ধরাই দিমু। তোর তো দিনকাল প্রচন্ড শীতকালের কড়া লাল সূর্যের মতো যাচ্ছে। সবাই ঠিকই কইছস, কড়া মানে একেবারে আগুনের মতো যাইতাছে। মানে এত মানে জেনে কি করবি? নিজের খবরাখবর কিছু দে। বিয়ে শাদী করতি না? বিয়ে ছাড়া বিন্দাস মোডে আছি, শুধু চিল আর চিল।
কথাটা ছিল কি দুইজনে মিলে এক লগে বিয়ে করবো, কিন্তু তুই হালা কি করলি, মায়েরারে শুধু শুধু বদনাম করে ছেড়ে দিলি। সত্যি করে কত, তুই কি আদতে এর ভালোবাসস? ভালোবাসা ভালো লাগা এসব আমার কাছে কিছুই না, আমি শুধু প্রতিশোধের ভাষা বুঝি। আচ্ছা, আমার কত কি এমন কাহিনী হইছে যার লেগে তুই একটা বাচ্চা মায়ের জীবনটা এমনি নষ্ট কইরা প্রতিশোধ নিতে চাইতাছস? তাহলে শোন, আজ থেকে 25 বছর আগের কথা। আমার একটা ফুপ্পি ছিল, ক্লাস 6-এ পড়তো। তের থেকে অনেক ছোট ছিল। একদিন স্কুলে যাওয়ার পথে তের চাচুর সাথে ফুপ্পির দেখা হয়। ফুপ্পি যে রাস্তা দিয়ে স্কুলে যেত, সেখানে কিছু বাকাটে ছেলেরা আড্ডা দিত আর মেয়েদেরকে দেখলে ইপটিজিং করতো। একদিন ছেলেগুলো ফুপ্পিকে বাজেভাবে কথা শোনাচ্ছিল। তের চাচু ফুপ্পিকে ছেলেগুলোর হাত থেকে বাঁচায়। এরপর থেকে ওনাদের মাঝে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। ভালো যাচ্ছিল ওনাদের দিনকাল। হঠাৎ একদিন আম্মু জানতে পারে ফুপ্পি 2 মাসের প্রেগনেন্ট। অথচ ফুপ্পির তো এখনো বিয়ে হয়নি। ঘটনা জানাজানি হওয়ার পর ফুপ্পি আত্মহত্যা করতে যায়, কিন্তু আম্মুর জন্য পারে না। পরে এলাকার মানুষেরা তের চাচুকে বিয়ের কথা বললে তিনি বাধ্য হয়ে ফুপ্পিকে বিয়ে করে। 2-3 দিন যেতে না যেতেই তের চাচু ফুপ্পিকে রেখে পালিয়ে যায়। তের দাদা দাদি ফুপ্পির উপর অত্যাচার শুরু করে, ফলে উনি বাড়ি ছেড়ে চলে যায়। আজও কোনো খোঁজ খবর পাইনি ফুপ্পির। চাচার শাস্তি করে তুই ভাতেই জিরে দিবি, এটা বেশি হয়ে যাবে না? আমার ফুপ্পির সাথেও তো বেশি হয়েছিল। কেউ তো সেদিন ওনার হয়ে কিছু বলেনি, তাহলে আমি কেন এত কিছু ভাববো? তাও আমার যদি ভাইবা দেখতে ভালো হইতো না। তোর বাচ্চা ছাড়া যেহেতু বইনের হইয়া প্রতিশোধ নেয় নাই, তোর কি এটা করা ঠিক হইব? তুই যদি মনে করিস আমার সাথে থাকলে তোর সমস্যা হবে, তাহলে দূরে থাকতে পারিস এসব থেকে। আমি একা একাই সব করব। আমার যা মনে হইছে তাই কইছি, বাকিটা তোর ইচ্ছা। বাইক কাম আছে জায়গা। জাঙ্কুক নিজের উদ্দেশ্য থেকে একটু নড়েনি। সে নিজের মতো করে প্ল্যানিং করেই যাচ্ছে। এদিকে তে এক প্রকার বাড়িতে বন্দী হয়ে গেছে। সেদিনের পর থেকে তের বাবা মা তাকে কোথাও যেতে দেয়নি। কারোর সাথে কথাও বলতে পারে না। জিমিনের তো বিয়ে হয়ে গেছে, সেও আসতে পারে না। এলাকার মানুষেরা প্রতিদিনই বাড়িতে এসে নানানভাবে তের পরিবারকে অপমান করে যায়। এইসব কিছুর পেছনে জঙ্কুক কাজ করে। এলাকার মানুষকে টাকা দিয়ে উস্কিয়ে দেয়। একবার দুবার মেনে নিতে পারলেও বারবার এসব তের বাবা মেনে নিতে পারছিল না। তাই নিজের জীবনটা রাখবে না বলে আত্মহত্যার চেষ্টা করে। কপাল ভালো ছিল, তে সময় মতো দেখে ফেলে। বাবা কি করছো তুমি? আমার জীবন রক্ষা আর কি করবো? প্রতিদিন এলাকার মানুষেরা আইয়া আপনার নামে যে বাজে কথা কয়, বাপ হইয়া সহ্য করার মতো ক্ষমতা আমার নাই। যারা মানুষের পেছনে লেগে থেকে অন্যের দোষ নিয়ে সমালোচনা করে, তাদের মতো নোংরা মানুষদের জন্য তুমি কেন নিজের জীবন এভাবে নষ্ট করে দিবে বলো? আমি এখন কি করবো আম্মাজান? আরামের ফুলা যেমনি আপনার বদনাম করছে, কোনো বালা ফুলা তো আপনার বিয়ে করতে আইতো না। আমার বিয়ে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না বাবা। অল্প বয়সে যখন বড় ঝড় আমার জীবনে এসেই পড়েছে, তাহলে আমি নিজেই এর মোকাবিলা করব। ওরে মারি, এই শুননি তুই আবার কি করবি? হ্যাঁ, একবার মুখ কালা করছে তোর শাসায়, আর একবার করলি তুই। তুইও দে একই গোষ্ঠীর রক্ত, এর লেগাই বারবার এক কাহিনী গড়ে। একটা শটকোনা দিয়ে আকল দাঁত সহ সবরি দাঁত ফালাইয়া দিমু তোমার। আমার মাইয়ার বাজে কথা কইলে, অসভ্য মহিলা। ওরে মারি, আল্লাহ রে আল্লাহ, সত্যি কথা সেট করে লাগলো মনে হয়। কেরে তোর বাইয়ে ঠস কইছি না এই ব্যাপারে কোনো কথা কইবা না তুমি। কি হয়েছে বাবা? আমার থেকে কি লুকাচ্ছ? কিছু না, রুমে যান। তে বাবার কথা মতো রুমে এসে সবকিছু নিয়ে ভাবতে থাকে। এখন যা করার তাকেই করতে হবে। অনেক ভাবনা চিন্তা করে জিমিনকে কল দেয়। কি রেতে, কি খবর তোর? সবকিছু ঠিকঠাক আছে তো? কোনো কিছু ঠিক নেই রে জিমিন। আমি জঙ্কুকের সাথে যোগাযোগ করতে চাই। তুই যদি একটু সাহায্য করতি তাহলে উপকার হতো। আমি কিভাবে সাহায্য করব বল? তোর জামাইয়ের ফোনে জঙ্কুকের নাম্বার থাকতে পারে। তুই একটু নাম্বারটা নিয়ে আমাকে দিতে পারবি? ওর সাথে তো ভালো করে কথাই হয় না। আমাকে কি জঘন্যভাবে বিয়েটা করলো। থাক, বাদ দে এসব। ও আজকে বাড়িতে আসলে যেভাবেই হোক আমি নাম্বারটা নিয়ে তোকে দিব। আচ্ছা, রাখছি তাহলে। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। সুগা বিকালে বাসায় আসার পর একটু অবাক হয়ে যায়। অন্যদিন জিমিন ইচ্ছে করে পাগলের মতো করে সেজে থাকলেও আজ অনেক সুন্দর করে সেজে বসে আছে। সেলিনা রান্না করে বোনের বাড়িতে নিয়ে গেছে। কখন আসবে তারও কোনো শিওর নেই। আপনার আসতে এত দেরি হলো যে? অনেকক্ষণ ধরে ওয়েট করছি আমি। দেখ ভাই, আমার বউ সুন্দরী, এটা ঠিক আছে। তাই বলে তুই ওরে এমনি ধরে বয়ে থাকবি? কি বলছেন আপনি? কে ধরে বসে আছে আমাকে? জিন না পরি কি জানি কয় না ওরা। আমি সুস্থ আছি, কেউ ধরেনি আমাকে। বাহির থেকে এসেছেন, ফ্রেশ হয়ে আসুন, খাবার দিচ্ছি। কি হয়েছে তোমার জিমিন? এত বালা ব্যবহার কি লেগে করতেছো? কিছু লাগবো? না না, কি আর লাগবে। আমাদের বিয়েটা যেভাবেই হোক না কেন, আপনি আমার স্বামী, এটা সত্যি। আর বিয়ের পর স্বামী ছাড়া মেয়েদের কি বা আছে বলুন? সবই ঠিক আছে, কিন্তু এত বালা ব্যবহার তো আমার হজম হইতেছে না। কাহিনী কি? জিমিন নিজের রাগ কন্ট্রোল করে সুগার সাথে যতটা সম্ভব ভালো ব্যবহার করছে, যেন সুগার ফোন থেকে জঙ্কুকের নাম্বারটা নিতে পারে।
তোমার কিছু লাগবো আমি জানি, কও কি লাগবো? আসলে বিয়ের পর তো বাবা মায়ের সাথে আর কথা বলতে পারিনি, ওনারা কেমন আছে না আছে জানিও না, তাই। বাপের বাড়ি যাইবা? না, যদি আপনার ফোনটা দিতেন তাহলে একটু কথা বলতাম বাড়িতে। এটার লেগে এত নাটক করা লাগে? কইলেই তো হয়, বাইত কথা কমু। সুগা নিজের ফোনটা জিমিনকে দিয়ে রুমে চলে যায়। জিমিন সাথে সাথে জংকুকের নাম্বারটা বের করে তেকে মেসেজ করে পাঠিয়ে দেয়। তে নাম্বার পেয়ে জংকুককে কল দেয়। কে? আমি। আমি কে? যার বদনাম করে শান্তিতে আছেন সে। বদনাম কেন করব? আমি তো তোমাকে ভালোবাসি। ভালোবাসার মানুষের নামে কি বদনাম করা যায়? জানি না, আপনার সাথে কথা আছে, দেখা করতে পারবেন? কোথায় আসতে হবে? ডট ডট পার্কে আসেন। 2 ঘন্টা পর তে আর জংকুক ডট ডট পার্কে দেখা করে। তো বলো, কিসের জন্য এত তড়িঘড়ি করে ডাকা? আমাকে বিয়ে করবেন? না করার একটা কারণ দেখাও। আমি মজা করছি না। আমিও করছি না। কবে বিয়ে করবেন? এখনই করে ফেলি, চলো। লুকিয়ে করবেন? না, তবে একা একা করব। এমন কেন করছেন? কিসের প্রতিশোধ নিচ্ছেন আপনি? কি হয়েছে বলুন না। তোমার পরিবার থেকে কেউ কিছু বলেনি? কি বলার কথা ছিল? কিছু না, বিয়ে করতে চাইলে আমার সাথে চলো। জংকুক তেকে নিয়ে একটা কাজী অফিসে যায়। সেখানে আগে থেকেই সুগা ছিল, সাথে আরেকটা ছেলে। অমুক বাড়ির ছেলে তমুকের সাথে তোমার চুক্তির বিয়ে হচ্ছে, যদি তুমি রাজি থাকো তাহলে বিয়ে বলো। চুক্তির বিয়ে মানে? এই আস্তে, গলা নামিয়ে কথা বল। বেশি কথা বলবি তো এখানেই রেখে চলে যাব। এই শয়তান, তুই কি চাচ্ছিস বলতো? আপাতত চুক্তির বিয়ে। কোন চুক্তিতে বিয়ে করবো তোকে সেটা তো বলবি শয়তান। তোকে 6 মাসের জন্য বিয়ে করব। বেশি হয়ে গেল না সময়টা? আচ্ছা থাক, সমস্যা নেই। এই 6 মাস তুই আমার নামের বউ হয়ে থাকবি। না তুই আমাকে শারীরিকভাবে চাইবি, না আমি তোকে। যদি কখনো আমার দিক থেকে ভুলক্রমে ইন্টু হয়ে যায় তাহলে বাচ্চা ইন, তুই আউট। ওকে? আর কিছু? হ্যাঁ আছে তো, অনেক কিছু আছে, তবে সেগুলো আমার বাড়িতে বলবো। এখন এইটুকুতেই সাইন কর। তে পরিবারের কথা ভেবে নিজের জীবনটাকে ত্যাগ করে দিল জংকুকের চুক্তির কাছে। জংকুক তেকে নিয়ে বাড়িতে ওঠে। জিন তেকে মেনে নিলেও নামজুন মেনে নিতে পারে না। ছেলের সাথে মেয়েটাকে দেখে একটা থাপ্পড় বসিয়ে দেয় গালে। বাবা, তুমি কাকে থাপ্পড় মারতে চেয়েছিলে? এখন যার গালে পড়েছে তাকেই। তাহলে তের দিকে তেরে এসে আমাকে কেন মারলে? সরাসরি মারলেই তো পারতে। ওকে এখানে বারবার এনে কি মনে করাতে চাও তুমি আমাকে? নিজের পরিচয় ভুলে যেও না। যার জন্মই পাপ সে ভুলে গেলেই বাকি। সত্যি করে বলো বেদ্যপ ছেলে, ও তোমার সাথে কেন? বললামই তো, ওকে আমি বিয়ে করেছি। এবার জংকুকের গালে জেহুবের থেকে আরেকটা থাপ্পড় পড়ে। কোন সাহসে এটা করলি তুই? নিজের অবস্থান ধরে রাখার জন্য এমন অনেক সাহস জোগাড় করে রাখতে হয়। ও মাই গড, আমার জন্য ভালো হয়েছে, যাকে তাকে আর বিয়ে করার লাগবে না। হানি হয় আর তুমি। তে অবুঝ বাচ্চাদের মতো সবার মুখের দিকে তাকিয়ে শুধু তাদের কথাগুলি শুনছে, তবে কারো কোনো কথার মানে তার ছোট্ট মাথায় ঢুকছে না। মেয়েটার পরিবার জানে সবকিছু। আজ থেকে ওর কাছে ওর পরিবারের সবাই মৃত। জাঙ্কুক, মুখ সামনে কথা বলো। একদম গলাবাজি করবি না শালি। এই বাড়িতে তোর কোনো সিঙ্গেল একটা কথারও দাম থাকবে না। বাড়ির কাজের মেয়ের থেকেও তুই নিচে থাকবি। আমি তোর সাথে থাকবো না শয়তান। তোর জন্য এত বড় সুযোগ আমি রাখিনি তো। তুই খালি মেন গেটে পা রাখবি, সাথে সাথে কোটি টাকা আত্মসাৎ করার অপরাধে তোর বাবা মা জেলে যাবে। এই নাটক কেন করলি আমার সাথে? আমার এখন স্কুলে থাকার কথা, সেই জায়গায় তুই আমাকে বিয়ের বন্ধনে আবদ্ধ করে অত্যাচার করছিস। এখনো তো কিছুই দেখিসনি, সামনে আরো অনেক কিছু আছে। জঙ্কুক থেকে টেনে বাড়ির দরজা থেকে ভেতরে নিয়ে আসে। বাবা মা চাচ্চু কারো কথা শুনছে না সে। জঙ্কুক থেকে ভালোবাসে বলল, অথচ তার উপরে এত রাগান্বিত হচ্ছে। কাহিনীটা আসলেই জটিল। মাঝরাতে জঙ্কুক কার সাথে কথা বলে যেন একটা রুম থেকে বের হয়। ওই রুমে কে আছে বা কে থাকতে পারে তা আমরা কেউ জানি না, তাই তেও জানে না। কোথায় গিয়েছিলেন? সেটা তোকে বলার প্রয়োজন আমার নেই। কিন্তু আমার জানার প্রয়োজন আছে। তোর যখন যতটুকু জানার দরকার বা প্রয়োজন হবে সেটা আমি নিজেই তোকে জানাবো। এখন রুমে যা। আমি সত্যিটা না জেনে কোথাও যাব না। বলুন ওই রুমে কে আছে? তোর বংশের কোনো এক কাপুরুষের বেইমানি করে ফেলে দেওয়া একটা প্রাণ পড়ে আছে। কি বললেন? বুঝলাম না। বুঝতে হবে না, চল। কোথায়? নোংরামি করতে। বিয়ে হয়ে গেছে আমাদের, নোংরামি বলছেন কেন? কথা বাড়ালে আমার প্যারাও বেড়ে যাবে, আর প্যারা বেড়ে গেলে বিয়ের বছরে একসাথে 2 বাচ্চার মা হয়ে যাবি। হঠাৎ করে জঙ্কুকের মুখে এমন অদ্ভুত কথা শুনে তে বেচারি লজ্জার থেকে ভয় বেশি পাচ্ছে। একটু আগে জঙ্কুককে দেখে মনে হয়েছিল তে কথা বাড়ালে জঙ্কুক তাকে মারবে, কিন্তু জঙ্কুক যে তাকে কথা দিয়ে এমন ভাবে মারবে সেটা সে আশা করেনি। এত চিন্তা ভাবনা করার কি আছে? আমি তো আগেই বলেছি যদি আমার দিক থেকে কিছু হয় তাহলে বাচ্চা আমার, আর তুই রাস্তা বা বস্তির। বলছি কি, এখনো তো 1 মাস হয়নি বিয়ে হয়েছে, ভালো করে এই বাড়ির আরামায়েশটি উপভোগ করতে পারিনি।
এর মধ্যে যদি বাচ্চা কাচ্চা চলে আসে তাহলে তো আরো 9 মাস আমাকে কষ্ট করতে হবে। এই কথাটা তো আমি ভেবেই দেখিনি। তুই তো 6 মাসের জন্য আমার বৈধ পরিচয় নিয়ে চলতে পারবি, এর পরেরটা তো তোর জন্য অনেক ভয়ানক পরিচয় হবে। ইস, খুশিতে ডান্স করতে ইচ্ছে করছে। এরপর জাংকুক তেকে নিয়ে রুমে আসে। একটু আগে জাংকুককে দেখে মনে হয়েছিল এই বুঝি তেকে মারার জন্য হাত তুললো। তেও ভেবেছিল জাংকুক হয়তো তাকে মারবে, কিন্তু মারা তো দূর, ঝগড়াও করছে না। এদিকে জাংকুক নিজেও বুঝতে পারছে না হঠাৎ করে তার কি হয়েছে। একটু আগে যে রুম থেকে বের হয়েছে সেখানে থাকাকালীন জঙ্কুকের মনে হয়েছিল বের হয়ে তাকে এমন মার মারবে যেন রাতের মধ্যেই হসপিটালে নেওয়া লাগে। দূর শালা, হঠাৎ করে শরীর এত কন্ট্রোলহীন কেন হয়ে যাচ্ছে, তাও আবার একটা মেয়ের জন্য। একটু আগেও তো ঠিক ছিলাম, বংশ বাড়ানোর ফিলিংস কেন জাগছে বারবার? শেষবার কি খেয়েছিলাম আমি? এরপর জাংকুক একটু স্থির হয়ে বসে 1 ঘন্টা আগের কথা ভাবে। কারোর সাথে কথা বলার পর সে পকেট থেকে একটা চকলেট বের করে খেয়েছিল। এরপর তের সাথে দেখা, তার মানে এইসব ওই চকলেটের কাজ। কিন্তু এটা তো সুগা আমাকে দিয়েছিল, ও জেনে শুনে কেন দিবে? উফ, মাথা শরীর কিছুই তো ভালোভাবে কাজ করছে না। জাংকুক, কন্ট্রোল। তুই এতটাও দুর্বল পুরুষ না, তুই চাইলেই নিজেকে কন্ট্রোল করতে পারবি। কন্ট্রোল জাংকুক, কন্ট্রোল। জাংকুক যতটা পারছে নিজেকে বোঝাচ্ছে, আর তে শুধু অবুঝের মতো তাকিয়ে সে দৃশ্য দেখছে, কিছু বলতেও পারছে না। যদি মারে তাই আর বসে না থেকে বিছানায় শুয়ে পড়ে। জাংকুক একবার বারান্দায় যায়, আবার রুমে আসে, একবার ওয়াশরুমে যায়, পানি দেয়, কিন্তু কিছুতে কিছু হচ্ছে না। এইসব করার কারণে যেন চাহিদাটা আরো বেশি বেড়ে গেছে, তাই বাধ্য হয়ে বিছানায় আসে। তে এতক্ষণে নাক ডেকে ঘুমাচ্ছে। জাংকুক তের কাছে এসে ঘুমন্ত অবস্থায় তের পুরো শরীরে কিস, টাচ আরো অনেক কিছু করে, তাও তার যন্ত্রণা কমছে না। এক পর্যায়ে জংকুক নিজের সব লজ্জা, আত্মসম্মান বোধ আর ইগোকে ভুলে সুখের চাহিদায় ডুব দিতে যায়। সরি জান, সরি। আমি তোমার কাছে হার মানলাম, তুমি তো আমার জন্য বৈধ, তাহলে কেন নিজেকে কষ্ট দিব বলো? তোমার ঘুম ভাঙানোর মতো ধৈর্য আমার হচ্ছে না, তাই এই অবস্থায় নিজের কাজটা সারতে হচ্ছে। সরি, কিন্তু আমার যে কিছু করার নেই। আজকে তো আমি বাসর করেই ছাড়বো, সে তোমার বয়স কম হোক বা বেশি, আই ডোন্ট কেয়ার। জাঙ্কুক কিছু একটা শুরু করতে যাবে, তে ঘুম থেকে উঠে বলে, কি করছেন? আমার দেনমোহর কই? আমি নিজেই তোমার দেনমোহর, অন্য কিছু আশা করো না জান। আশা করো না মানে কি? হ্যাঁ, 10 লক্ষ টাকা দিবেন, 1 পয়সা কম হলেও আমি মানবো না। শালি, তোর নিজেরই তো 10 পয়সার দাম নেই, দেনমোহর চাচ্ছিস 10 লাখ। সময় নষ্ট করিস না জান, একটু পর সকাল হয়ে যাবে, প্লিজ। আগে টাকা পরে সব। ওরে শালি, টাকা চাওয়ার আর সময় পেলি না। আচ্ছা, এখন তো রাত, কাল সকালে ব্যাংক থেকে তুলে দিয়ে দিব নে, এখন একটু চুপ থাক। বাকির কাজ ফাঁকি। তোর কি আমার মুখের কথায় বিশ্বাস হচ্ছে না? হচ্ছে না বলেই তো আগে টাকা চাচ্ছি। আমি কথা দিচ্ছি, সকাল হওয়া মাত্রই তোমার সব টাকা পরিশোধ করে দেব, প্রমিস। যাক, সব রেকর্ড হয়ে গেছে, জিমিনকেও পাঠানো শেষ, এবার আর কোনো সমস্যা নেই, তুমি তোমার কাজ করতে পারো। জাংকুক এতটাই কন্ট্রোলহীন ছিল যে তের কথার মানে বুঝতে পারেনি। অনুমতি পাওয়ার সাথে সাথে কাজে লেগে পড়ার জন্য যেই না তের কোমরের কাছে যায়, অমনি কারেন্ট চলে গেছে। কারেন্টের বাচ্চা, আই ওয়ান্ট টু ফোর কি উতরে। তো আর কি, জাংকুক চেয়েছিল এসির ঠান্ডা বাতাসে বাসর করে থেকে 9 মাসের জন্য আন্ডা বাচ্চা ধরাতে, কিন্তু কারেন্ট উল্টো জাংকুককেই আন্ডা ধরিয়ে দিয়ে গেছে, না মানে ঘোড়ার ডিম আর কি। সকালবেলা জিমিন নিজের ফোন হাতে নিয়েই অবাক হয়ে যায়, কাল রাতে তের পাঠানো ভয়েস পেয়ে। মেসেজটা এমন হবে সে ভাবতেও পারেনি। এই নির্বিকের কখনোই আক্কেল জ্ঞান হবে না, বিশেষ মুহূর্তে কেউ এসব রেকর্ড করে? জিমিন ভয়েসটা ডিলিট করতেই যাবে, এমন সময় সুগা টান দিয়ে ফোনটা নিয়ে যায়। এটা কি করলা তুমি? অসভ্য নোংরা মহিলা, মোবাইলে এসব বাজে জিনিস দেখোস দেখেই আমার আর ভালো লাগে না তোর, তাই না? তুই অসভ্য শয়তান বিলাই, আমি মোবাইলে কোনো আজে বাজে জিনিস দেখি না তোর মতো। না দেখলে তোর ফোনে বেড়া এমন নির্লজ্জভাবে নিঃশ্বাস নিতেছে কেরে? সেটা তোর লম্পট বন্ধুরে গিয়ে জিগা। কে আসিল সারাডায়? তোর বদমাশ বন্ধু জঙ্কুক। আরে বউ, কইলাটা কি? আইও চুম্মা দেই তোমারে, আমার কালা বুদ্ধি তো কাজে লেগে গেছে গা। পাগল হয়ে গেলি নাকি শয়তান বিলাই? কি বলছিস এসব? সবাই খালি আমার আনরোমান্টিকতাটাই দেখে, কেরে যে আমি তোর লগে এমন করি এটা কেউ বুঝে না। তুই থাক, আমি বাকি খবরটা লই আই। সুগা খুশি মনে বাড়ি থেকে বের হয়ে যায়, কারণ সে চায় না তের চাচার করা অপরাধের শাস্তি বাচ্চা মেয়েটা পাক। কিন্তু সুগা তো এটা জানে না, তার একটা ভালো কাজের জন্য তের পুরো জীবনটাই সবার প্রশ্নের মুখোমুখি হবে। জাঙ্কুক বাচ্চার কথাটা মজার ছলে নিলেও তে সিরিয়াস ভাবে নিয়েছিল, তাই তে বেবি কনসেপ্ট করে ফেলে। বাচ্চা নিয়ে জাঙ্কুকের মাথা ব্যথা না থাকলেও বাড়ির সবাই তের ভালোই খেয়াল রাখে।
ডাক্তার বলেছে তে টুইন বেবি হবে। এটাতে কাউকেই বলেনি জাংকুককে সারপ্রাইজ দিবে বলে। কেটে গেছে 10 মাস, কিন্তু তের এখনো ডেলিভারি হচ্ছে না দেখে জাংকুক থেকে হসপিটালে নিয়ে আসে। 6 মাসের জায়গায় 10 মাস তে এত সুখে থাকবে এটা জাংকুক কখনোই চায়নি। ঘন্টাখানেক পর নার্স জাংকুকের কোলে একটা মেয়ে বাচ্চা তুলে দেয়। বাচ্চাকে দেখে জাংকুক খুশি হয়ে তের উদ্দেশ্যে ডিভোর্স পেপার আর কাবিনে 10 লক্ষ টাকা রেখে হসপিটাল থেকে চলে যায়। জাংকুক চলে যাওয়ার 10 মিনিট পরেই আরেকটা ছেলেবাবু হয়, যার খবর শুধু তে আর ডাক্তার নাসরা জানতো। তে সুস্থ হওয়ার পর জাংকুকের রেখে যাওয়া ডিভোর্স পেপার টাকা নিয়ে তে তার কাজিনের সাহায্যে একটা ভাড়া বাড়িতে ওঠে। কারণ এই অবস্থায় নিজের বাড়িতে গেলে তার মা প্রতিদিনই 1000টা কথা শোনাতে ভুলবে না, তাই সে একা থাকার সিদ্ধান্ত নেয়। কেটে গেছে আরো 7 বছর। এই 7 বছরে তেকুকের মধ্যে কোনো প্রকার যোগাযোগ হয়নি। তারা নিজেদের মতো বাচ্চাদের বড় করেছে। যদিও তে মেয়েকে দেখার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু জাংকুক তার থেকে সবসময় দূরেই রেখেছে মেয়েকে। আজ তাদের বাচ্চাদের স্কুলের প্রথম দিন, তাই দুজনেই বাচ্চাদের সাথে স্কুলে এসেছে। জাংকুকের মেয়ের নাম টি আর তের ছেলের নাম জে। টি মামুনি, তুমি এখানে বসো, পাপা একটু স্যারের সাথে কথা বলে আসি। কোথাও যাবে না, ওকে? ওকে পাপা। বাবা এই ব্যাগটা নিয়ে বসো, মাম্মি তোমার জন্য পানি নিয়ে আসি। ওকে মাম্মি। এরপর তেকুক দুজনেই দুইটা রুম থেকে বের হতেই ধাক্কা লেগে একে অপরের উপর পড়ে যায়। তের মুখে মাস্ক থাকায় জাংকুক তাকে চিনতে পারে না। এই মহিলা, সমস্যা কি আপনার? সুন্দর ছেলে দেখলে গায়ে পড়তে হবে? সুন্দর না ছাই, নোংরা লোক কোথাকার। অসভ্য মহিলা, আমি গত 7 বছর ধরে শুদ্ধতম পবিত্র পুরুষ ছিলাম। কোনো নারীকেই আশেপাশে ঘেঁষতে দেইনি। শুধু মানুষ নারী না, মশা মাছি তেলাপোকা টিকটিকি যত নারী জাতীয় জিনিস আছে তাদের থেকে দূরে থেকেছি কি আজকে আপনার মুখে নোংরা লোক কথাটা শোনার জন্য? মনে যদি নোংরামি লুকানো থাকে তাহলে শরীরকে বাঁচিয়ে লাভ কি? এই বলে তে চলে যায় আর জাংকুক দাঁড়িয়ে তাকে গালি দিতে থাকে। শালি ভন্ডি কোথাকার, নিজের চরিত্রের ঠিক নেই, আসছে আমাকে নোংরা বলতে। ওই শালি, তুই নোংরা। এইদিকে জাংকুকের আসতে দেরি হচ্ছে দেখে ওর মেয়ে ক্লাস থেকে বের হয়ে যায়। নতুন বাচ্চাকে দেখে স্কুলের বাচ্চারা তাকে নিয়ে মজা করতে থাকে। একটা বাচ্চা এসে জাংকুকের মেয়েকে ধাক্কা মেরে ফেলে দেয়, আর এটা দেখে তার ছেলে এসে ওই বাচ্চাদের মেরে তাড়িয়ে দেয়। তুমি কাঁদছো কেন? দেখো আমি ওদের পানিশমেন্ট দিয়েছি। তুমি আর কেঁদো না, আমার কষ্ট হচ্ছে। আমি কাঁদলে তোমার কষ্ট হয় কেন? জানি না, ওঠো তুমি। এরপর যে টিকে তুলে গায়ে লেগে থাকা ময়লা পরিষ্কার করে দেয়। এই কি বাবা, তুমি এখানে কেন? মাম্মি না তোমাকে রুমে বসতে বলেছিলাম? মাম্মি কিছু পচা ছেলে মেয়ে এসে ওকে মারছিল, আর আমার মনে হচ্ছিল ওরা আমাকে মারছে, তাই বসে থাকতে পারিনি। ছেলের কথা শুনে তে এবার মেয়েটার দিকে তাকায়। মেয়েটার মুখটা অবিকল তের মতো। মেয়েটাকে দেখে তের কলিজাতে যেন আগুন লেগে যায়। সাথে সাথে নিজের মেয়ের কথা মনে পড়ে। তে মেয়েটাকে কাছে এনে কপালে একটা চুমু খেয়ে জিজ্ঞাসা করলো, এই যে মামুনি, তোমার নাম কি? কার সাথে এসেছো এখানে? আমার নাম টি, প্রিন্সেস অফ জেকে। আর তোমার মা? ওর মা হাওয়া মিলে গেছে। জাংকুক গাড়ির চাবি আঙ্গুলে নিয়ে ঘুরাতে ঘুরাতে কথাটা বলল। আপনি ওর বাবা? কেন, সন্দেহ আছে নাকি আপনার? তার মানে ও আমার মেয়ে, যাকে জন্মের পরে একটা নজর দেখতে পারিনি। কত বড় হয়ে গেছে মেয়েটা। এত বছর তুমি আমার মেয়েকে আমার থেকে দূরে করে রেখেছো জাংকুক, এর জন্য তোমাকে আমি কখনো ক্ষমা করব না। তে আনমনে এসব ভেবে সামনে তাকাতেই দেখে জাংকুক তার মেয়েকে নিয়ে চলে গেছে। মিস্টার জাংকুক, যে অন্যায়টা তুমি আমার সাথে করেছো তার ফল তুমি অবশ্যই পাবে। এদিকে জিমিনেরও একটা ছেলে হয়েছে, যার নাম জিএস। ছেলেটা পুরোই বাবার মতো হয়েছে, যাকে বলে কার্বন কপি। বাপ ছেলে সারাদিন শুধু ঘুমায় আর মাদাদিকে জ্বালায়। আজও একই কাণ্ড। জিমিন সকাল সকাল দুজনকেই ডেকে তুলেছিল ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে, কিন্তু তারা আবারও দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়ে। জিমিন বাধ্য হয়ে লোক এনে দরজা ভেঙে রুমে ঢুকে। অলস বিলাই কোথাকার, নিজে তো ডাব্বা মেরে কোনো মতে আমাকে জোর করে বিয়ে করে উদ্ধার হয়ে গেছিস, এখন কি ছেলের জীবনটাও নষ্ট করতে চাচ্ছিস? কি ডাকাই তৈলে দরজা ভাঙতে পারে? দেখছস বাপ, তোর মায়ের ভয়ঙ্কর রূপ কতটা খারাপ। তোমার থেকে মা 1000 কোটি গুণ ভালো। তুমি তো নিজের খেয়ে পরের উপকার করে বেড়াও। এই জিমিন, সত্যি করে কত এই লেদা বাচ্চা ডাকার? আমি তো এমন দুই মুখ না, যা কই সব সলিড কথা কই। তোর পোলা একটু আগে আমার পক্ষ নিয়ে কি বাপদাই না নিছে, মা বালা না আমারে বাপের বাড়ি পাঠাই দিব। আরো কত কি, অহন মারে দেখতে কথা সহ স্বভাব চরিত্র সব পাল্টায় লাইছে। একেবারে ঠিক হয়েছে। মনে আছে আমার বান্ধবীর কত বড় ক্ষতি করেছিলি? তার শাস্তি এটা। তুই বালা করে জানোস নিব্বি জিমিন, ওইটা কি আসিল? অযথা খুঁড়া মারবি না। অনেক কথা হয়েছে, গিলতে আসেন। এদিকে জাংকুক বাড়িতে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে ফ্যানের দিকে তাকিয়ে মেয়েটার কথা ভাবছিল। শালির চোখগুলো একদম টিয়ের মার মতো, এত মিল কিভাবে হয়? অন্যদিকে টি দাদির কাছে এসে স্কুলে দেখা আন্টির গল্প করছিল। এমন সময় তে বাড়ির ভেতরে ঢুকে।
দিদা, এই তো সেই আন্টি। তুমি এত বছর পর কোথা থেকে এলে? জানতে মন চায় আনতে আসি। এখন আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিন। জঙ্কুক উপর থেকে নামতে নামতে বলে, 7 বছরে যার নারীতে একবারও টান পড়েনি, সে এসেছে মেয়ে দাবি করতে। হাউ ফানি। মা, আমার হাতে বেশি সময় নেই। সময় না থাকলে এখানে কেন এসেছো? মা, আমি চাইলেই আমার মেয়েকে এখান থেকে নিয়ে যেতে পারি, কিন্তু এতে করে আমার মেয়ের মনে বাজে প্রভাব পড়বে। তাই আপনার অনুমতি চাচ্ছি। এই মহিলা, মেয়েটা আমার। কথা বলতে হলে আমার সাথে বলো, ওনার সাথে না। আমি আপনার সাথে কথা বলছি না, না বলতে চাই। চুপচাপ নিজের সীমায় দাঁড়িয়ে থাকুন। সীমা বোঝাও আমাকে? সীমা? এক থাপ্পড় দিয়ে আমার বাড়ির সীমানা থেকে ফিক্কা মেরে ফেলে দিব। বের হ বলছি। হাত আমারও আছে, থাপ্পড় আমিও মারতে পারি। মেয়ে সামনে আছে, তাই আপনার গালটা বেঁচে গেল। তোমার আমার মাঝে যা চুক্তি হয়েছে তা তো কবেই শেষ। তাহলে কেন জ্বালাতে আসো বারবার? মেয়েটাকে দিয়ে দিলেই চলে যাব। আমার মেয়ে কোথাও যাবে না। মেয়ের জন্য দরদ খুব উতলে পড়ছে, তাই না? যখন মেয়েটা পেটে ছিল একবারও খোঁজ নিয়েছিলেন আমাদের? এখন এসেছে আমার মেয়ে বলে জোর খাটাতে। আমি অতীত নিয়ে কথা বলতে চাই না। আমার মেয়ে কোথাও যাবে না মানে যাবে না, এটাই শেষ কথা। তুমি আসতে পারো। তে আর বাড়াবাড়ি করলো না, মেয়েকে কাছে টেনে আদর করে বের হয়ে গেল। কেটে গেল কিছুদিন। জঙ্কুক মেয়েকে নিয়ে ঘুরতে বের হয়েছে। হঠাৎ তার সাথে একজন মধ্যবয়স্ক লোকের দেখা হয়। বাবা, আমাকে একটু পানি খাওয়াবে? গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। জঙ্কুক এক বোতল পানি এনে লোকটাকে খাওয়ালো। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। আপনার বাড়ি কোথায়? এতদিন কোথায় ছিলেন আপনি? ছিলাম কোনো এক নির্জন জায়গাতে। এই নিন, এখানে কিছু টাকা আছে, দরকারে কাজে লাগাবেন। যেও না বাবা, আমার পাশে বসো। এটা তোমার মেয়ে, তাই না? জি, আমার একমাত্র মেয়ে টি। ওর মা কোথায়? আমাদের সাথে রাগ করে চলে গেছে। শোনো বাবা, কেউ এমনি এমনি চলে যায় না। নিয়তি আমাদের কোনো না কোনো কারণে আলাদা করে দেয়। 25 বছর হয়ে গেছে, বউ বাচ্চার কাছে যেতে পারছি না। এখন গেলে চিনবে কিনা তাও জানি না। কি হয়েছিল আপনার সাথে? তাহলে শোনো, আমি একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমার বাবা ছিল দাম্ভিক স্বভাবের লোক। প্রেম করে বিয়েটা উনি মেনে নিতে পারেনি, তাই নিজেই লোকজন ভাড়া করে আমাকে একটা জনমানবহীন একটা বাড়িতে বছরের পর বছর আটকে রাখে। যখন শেষবারের মতো বউয়ের সাথে কথা হয়েছিল তখন সে বলেছিল আমার বউটা 2 মাসের প্রেগনেন্ট ছিল, কিন্তু আমি এতটাই হতবাগা, নিজের বউ বাচ্চাকে আজ পর্যন্ত এক নজর দেখতে পাইনি। এলাকার লোকেরা কত তাল বাহানা করেছে আমাদের বিয়ে আর ভালোবাসাটা নিয়ে। আমি নাকি বিয়ে করতে চাইনি, জোর করে বিয়ে করতে হয়েছে, আরো কত কি। লোকটার কথা শুনে জঙ্কুক অবাক হয়ে যায়, কারণ সে যে কাহিনী জানে তার সাথে অনেকটাই মিল পাওয়া যাচ্ছে। জঙ্কুক আরো কিছু জানার জন্য লোকটাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, আপনার বাড়ির নাম ঠিকানা বা আপন কারো নাম কি বলতে পারবেন? যে বাবা আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে তার নাম আমি বলতে পারবো না, তবে আমার একটা ভাই আছে, তার নাম সুবিন। আপনার বোনের নাম বা ওনার পরিবারের কারোর নাম কি মনে আছে? আমার বোনের নাম ছিল আয়ু, তার 2 ভাইয়ের নাম আর এম আর জে হোক। আমাদের সবচেয়ে বেশি যে উপকার করেছে সে হচ্ছে জিন ভাবি, আর সবচেয়ে বেশি যে কুটনামি করেছে আর ক্ষতি করেছে সে হচ্ছে মুখলেস মিয়ার বউ মিম খান। জঙ্কুকের বুঝতে বাকি রইল না, লোকটি যে তার নিজেরই বাবা, কারণ সে যাকে ফুপি নামে পরিচয় দেয় সে আর কেউ না, তারই মা। সমাজের মানুষের কাছে এতদিন তার কোনো পরিচয় ছিল না বলে নামজিন তাকে নিজেদের সন্তান হিসেবে পরিচয় দিয়ে বড় করেছে। আজ নিজের বাবার মুখ থেকে সত্যিটা জানতে পেরে চিৎকার করে বলতে ইচ্ছে করছে সে অবৈধ নয়, তারও বাবা মা আছে। তার বাবা ইচ্ছে করে তাকে আর তার মাকে ফেলে রেখে চলে যায়নি। তুমি এবার যেতে পারো বাবা, আমার সাথে তুমিও যাবে। কোথায় যাব? নিজের স্ত্রী ও সন্তানের কাছে। চলো। এত বছর পর গেলে ওরা কি আমাকে মেনে নেবে? সেটা আমি দেখব, চলো। জঙ্কুক তার বাবাকে নিয়ে বাড়িতে আসে। তে আজও এসেছে তার মেয়েকে দেখতে। জঙ্কুকের সাথে লোকটাকে দেখে তার কেমন যেন চেনা চেনা লাগে, কোথায় দেখেছে মনে করতে পারছে না। জঙ্কুক তার বাবাকে নিয়ে মায়ের রুমে যায়। জঙ্কুকের মা হাঁটাচলা করতে পারে না, শুধু তাকিয়ে থাকে। মা, আমরা এতদিন যা জানতাম তা সত্যি ছিল না। বাবা আমাদের ইচ্ছে করে ফেলে যায়নি মা। এরপর একে একে সবাই সবকিছু জানতে পারে। জঙ্কুকের বাবা মাকে নিয়ে সবাই যখন ব্যস্ত হয়ে পড়ে তখন তে তার মেয়েকে নিয়ে চলে আসে। জঙ্কুক বুঝতে পারে তের এখানে কোনো দোষ নেই, তাই সে আর মেয়েকে তের থেকে আলাদা করতে চায়নি। কেটে গেছে 2 দিন। মেয়েকে ছাড়া জঙ্কুক একদম পাগলের মতো হয়ে গেছে, কিন্তু তাও তের কাছে যাচ্ছে না মেয়েকে আনতে। টিও বাবাকে ছাড়া থাকতে পারে না। 2 দিন কষ্ট করে রেখে তে বাধ্য হয়ে মেয়েকে ফিরিয়ে দিতে আসে। মেয়েটা আমাকে ছাড়া 7 বছর ছিল, কিন্তু আপনাকে ছাড়া 7 দিনও আমি রাখতে পারিনি, তাই ফিরিয়ে দিয়ে গেলাম। তে চলে যাচ্ছিল। জঙ্কুক তের হাত ধরে বলে, মেয়েটা না হয় আমার, ছেলেটা কার? শুধুই আমার। সত্যি করে বলো তে, ছেলেটা কি আমাদের? মেয়েকে নিয়ে যখন চলে এসেছিলেন তখন তো কিছু জানতে চাননি, তাহলে আজ কেন জিজ্ঞাসা করছেন? তুমি আমাকে আগে জানাওনি কেন আমাদের টুইন বেবি হবে?
জানালে কি করতেন? আমাকে মাথায় তুলে নাচতেন? দেখো তে, তুমি সবই শুনেছো। এখন তোমার যদি মনে হয় আমাকে শাস্তি দেওয়া উচিত, তাহলে তুমি যে কোনো শাস্তি আমাকে দিতে পারো। আপনার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, হাত ছাড়ুন। ডিভোর্সের কথা শুনে জংকুক তের হাত ছেড়ে দেয়। তুমি সাইন করে দিয়েছিলে? আপনি করেছেন? কাগজটা খুলে দেখোনি? না। দেখলেও তখন ডিভোর্স হইতো না, কারণ আমি কাগজের লেখা পাল্টাই দিয়েছিলাম। তার মানে আমাদের ডিভোর্স হয়নি? লেখা যেহেতু পাল্টে গেছে, তাহলে ডিভোর্স হবে কিভাবে? তখন হয়নি তো কি হয়েছে, এখন হবে। পারলে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দেখাও, আমিও দেখি এই 7 বছরে তোমার কত শক্তি হয়েছে। আমার কোনো ইচ্ছে নেই আপনার সাথে আজেরা কথা বলে সময় নষ্ট করার। তে, সরি তো, আমি নিজের পরিচয় সবার সামনে দিতে পারছিলাম না বলেই রাগের বশে এত কিছু করেছি। এখন তো সব পরিষ্কার হয়ে গেছে। বাচ্চাদের কথা ভেবে না হয় আমরা এক হয়ে যাই। ঠিক আছে, এক হতে পারি, তবে আমারও কিছু শর্ত আছে। আমি আর কোনো শর্তে যেতে চাই না, অন্য কিছু বলো। ভালো থাকবেন, বাই। এই না না, দাঁড়াও, আমি রাজি। বলো কি শর্ত? আমি আমার 2 সন্তানকে নিয়ে আলাদা রুমে থাকবো। আপনি যখন তখন আমার রুমে আসা যাওয়া করতে পারবেন না। আর কিছু বাকি আছে? আছে, তবে এখন বলবো না, সময় হলে ঠিকই জানিয়ে দেব। এত নিষ্ঠুর হয়েও না তে জানেমান। তোমার ছোট জামাইটাকে এবারের মতো ক্ষমা করে দাও না। এই ভাইয়া, এই তোমার কি সমস্যা? আমার বন্ধু যে কইতাছে ভুলে গেছে গা, কারে যায় না তোমার? আর আমার বাচ্চা করতেছো যে? বাচ্চা কি তোমার পেটে এমনি হয়ে পড়ছে? ওই দিন আমার বন্ধুরে চকলেট না খাওয়াইলে আজকে এত বেরিগিরি করতে পারতা না তুমি। যা হইছে বালার লেগেই হইছে। অহন ডং না করে দুইটা মিল্লামিশা সংসার করো। এতদিন যে আমি কষ্ট করেছি। কষ্ট আমার বন্ধুও কম করে নাই। আগে কি হইছে না হইছে এইসব বুইল্লা সংসার করতে পারলে করো, নাইলে নিজের রাস্তা মাপো। আচ্ছা, আপনার বন্ধুকে বলুন সে আমাকে আবার সবাইকে জানিয়ে বিয়ে করবে কিনা। কেন করব না? 100 বার করব, 1000 বার করব। কবে করতে হবে সেটা বলো শুধু। সেটা বড়রা মিলে ঠিক করবে। আমি এখন আমার বাপের বাড়ি যাচ্ছি, সেখান থেকে আমাকে বিয়ে করে আনবে। ঠিক আছে। এরপর তের কথা মতো অনেক বড় অনুষ্ঠান করে তাকে বিয়ে করে আবারও জঙ্কুকের বাড়িতে আনা হয়। সবাই খাওয়া দাওয়া শেষ করে চলে গেছে। সুগাতার ছেলে আর তেকুকের ছেলেমেয়েদের নিয়ে মজা করছিল। দেখছস পোলা পাইন, তগো কি কপাল, বাপ মায়ের বিয়া খাইতে পারতাছস। সবই হইছে আমার লইগ্যা। জীবনে কোনোদিন আমারে বলবি না, আমি হইলাম তগো আরেকটা আব্বা, বুঝছস? তাহলে তো নিজের ছেলের কি হবে? ও কাকে বাবা বলে ডাকবে শুনি? জঙ্কুকের পোলা মেয়ে যদি আমার আব্বা ডাকে, তাইলে হিসাব মতো আমার পোলায় জঙ্কুকরে আব্বা ডাকবো। ডাব্বা মারা বিয়ের বাচ্চা, তোর ভন্ডামের হিসাব করে বের করছি তারা। জোরে দৌড় দে নিব্বি জিমিন, এক দৌড়ে বেডে গুবার জামুগা, দৌড় দে। তো যাই হোক, সুগার দৌড়ের সাথে সাথে স্টোরিটাও এখানেই শেষ। তেকুক রুমে এসেছে অনেকক্ষণ হয়েছে, কিন্তু জঙ্কুক সে যে বিছানার উপর বসে গালে হাত দিয়ে রেখেছে, এখনো সেই অবস্থাতেই আছে। সমস্যা কি? গায়ে হাত দিয়ে রেখেছো কেন? বউ মারা গেছে? ধুর, আমার বউ কেন মরবে? মরবে তো আমার সতীনের বউ, মানে তোমার এক্সের। তাহলে গায়ে হাত দিয়ে কি ভাবছো এত? ভাবছি 7 বছর আগে তো সুগার কালা বুদ্ধিতে তোমার সাথে আমার ইন্টু হয়েছিল, কিন্তু আজ তো আমি সজ্ঞানে আছি। এত ভয় পাচ্ছ কেন? এখন কি এনার্জি কমে গেছে? এক রাতের আদরেই তো 2 বাচ্চার মা হয়ে গেছো, এরপরেও তুমি আমার এনার্জি নিয়ে সন্দেহ করছো জান? এমন সময় ওদের রুমে থাকা এসিটা নষ্ট হয়ে যায়। আমি সন্দেহ করছি না, তোমার গায়ে হাত দেওয়ার কারণ জানতে চেয়েছি। বাদ দাও না আজের কথা, বাচ্চারা তো বড় হয়ে গেছে, ওদেরও তো ছোট ছোট খেলার সাথে দরকার। ঢঙ্গের কথা বাদ দাও, এসি নষ্ট হয়ে গেছে দেখো না। এই গরমে ফালতু কাজ করার ইচ্ছে নেই আমার। জাঙ্কুক পেছনে ফিরে দেখে তে ঘুমিয়ে পড়েছে। এসির বাচ্চা, নষ্ট হওয়ার আর সময় পেলি না। তোরেও ফর কিউ, তোমার ঘুমকেও ফর কিউ তে। ততক্ষণে আমি উপস্থাপনাটা করে ফেলি। চুম্মা, হাই, একটা হাতের লাভ, আরেকটা হাতের লাভ, লাভ ফরএভার, আরেকটা চুম্মা। অন্য পড়ে গেল। কি ভেবেছ আমি চলে গেছি? আমি যাইনি। হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। ঝিনু আমাকে ডাকছে, আমাকে যেতে হবে। তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।